প্রিয় দর্শক, আপনার সুস্বাস্থ্য অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমরা কথা বলবো কার্ডিয়াক ইমার্জেন্সি নিয়ে। আল্লাহ তাআলা আমাদের এমন একটি যন্ত্র দিয়েছেন, হৃদযন্ত্র, যেটি জন্ম থেকেই বিট করে চলেছে। এই হৃদযন্ত্রের মধ্যেই কোনো ব্যতিক্রম হলেই নানান রোগ তৈরি হয়। তা আমরা এর মধ্যে যে জরুরি যে রোগগুলো, সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। আমাদের সাথে স্টুডিওতে আছেন ডাক্তার কাজী নজরুল ইসলাম। তিনি সহযোগী অধ্যাপক এবং বিভাগীয় প্রধান, কার্ডিওলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। ডাক্তার কাজী নজরুল ইসলাম একজন স্বনামধন্য হৃদরোগ চিকিৎসক। বরগুনার মানুষ তিনি। 1969 সালের 4 জুলাই পাথরঘাটা থানার জালিয়াঘাটা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এই চিকিৎসক। ডাক্তার কাজী নজরুল ইসলাম বাহুবলের পুঁথিছড়ি প্রাথমিক বিদ্যালয় দিয়ে শিক্ষা জীবন শুরু করেন। পরবর্তীতে সরকারি ল্যাবরেটরি স্কুল থেকে এসএসসি এবং ঢাকা কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। তৎপরবর্তীতে কার্ডিওলজি চিকিৎসায় বিভিন্ন পর্যায়ে উচ্চশিক্ষা গ্রহণ করে নিজের দক্ষতা প্রমাণে সক্ষম হন। বরগুনা আমতলী থানা স্বাস্থ্য কমপ্লেক্স দিয়ে চাকরি জীবন শুরু করে নরসিংদী, পলাশ, মনোহরদী থানা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ভুয়াপুরে চিকিৎসা সেবা দিয়েছেন। ঢাকাতে এসে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালেও কিছু সময় ছিলেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কার্ডিওলজি বিভাগে কর্মরত আছেন। শুধু চিকিৎসা সেবাই নয়, তিনি কার্ডিয়াক বিষয়ক বই লিখেও সুনাম অর্জন করেছেন। লেখালেখির প্রতি এখনও প্রচণ্ড রকমের আগ্রহ রয়েছে তার। কার্ডিয়াক চিকিৎসায় আরও সাফল্য আসবে সে প্রত্যাশাও রয়েছে তার। আজীবন স্বাস্থ্য সেবায় তাড়িত থাকবার প্রত্যয় ব্যক্ত করেন রোগী বান্ধবী চিকিৎসক ডাক্তার কাজী নজরুল ইসলাম। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, কার্ডিয়াক ইমার্জেন্সি আসলে কি ফেস করেন আপনারা? কার্ডিয়াক ইমার্জেন্সির মধ্যে আমরা যেগুলো প্রথম ফেস করে থাকি, যেমন অ্যাকুট করোনারি সিনড্রোম, কার্ডিয়াক অ্যারেস্ট, ডিফারেন্ট টাইপ এরিথমিয়া, হাইপারটেনসিভ এমার্জেন্সি, অ্যাকুট হার্ট ফেলিউর এবং কার্ডিয়াক টেম্পোনেট এবং অ্যাওর্টিক ডিসেকশন। এই এমার্জেন্সিগুলো যখন আমাদের কাছে আসে তখন আমরা খুব দ্রুত এগুলোকে নিরাময় করে রোগীর প্রাণ বাঁচানোর চেষ্টা করি এবং এই রোগীগুলো নিয়ে আমাদের আইসিসিইউ এবং অন্যান্য জায়গায় আমরা সব সময় রোগীর দেখা যায় যে রোগী এই এখন অসুবিধা হয়েছে, হঠাৎ করে আমরা এগুলো রিলিভ করে দিলাম, এখনই রোগী ভালোর দিকে যাচ্ছে। এটাই হলো কার্ডিওলজির সবচেয়ে প্রাণ। একটা চিকিৎসা হলো আপনাদের ইমার্জেন্সি চিকিৎসাগুলো। তো আমরা যদি আসি, যে আপনি বলছেন যে প্রথমে বলছেন যে অ্যাকুট করোনারি সিনড্রোম, সেই অ্যাকুট করোনারি সিনড্রোম ইনক্লুডেড কি করে, যেমন এসটি এলিভেটেড এমআই, নন এসটি এলিভেটেড এমআই এন্ড আনস্টেবল অ্যানজাইনা। মায়োকার্ডিয়াল ইনফার্কশন একটা খুবই মারাত্মক যেটা রোগীর জীবন সাথে সাথে শেষ করে দিতে পারে। এবং এটা ধরার সাথে সাথেই যখন আমাদের কাছে আসে 4টা অ্যাসপ্রিন কামড়েই খেতে বলি, 4টা ক্লোপিডোগ্রেল দেই, একটা অ্যাট্রোবাস্টাটিন অথবা রোস্টুবাস্টাটিন 40/80 মিলিগ্রাম দেই, সাথে অ্যান্টি আনসালান দেই। এবং আমরা রোগীর ব্যথা কমানোর জন্য আমরা সিসিউতে আসলে মরফিন দেই অথবা প্যাথেডিন দেই। এবং রোগীর প্রেশার মেপে আমরা নাইট্রেট দেই। যদি প্রেশার কম থাকে তাহলে আমরা এটা দিই না। তারপরে আমরা পরবর্তী যে স্টেপে নিয়ে যাই সেটা হলো যদি প্রাইমারি পিসিআইয়ের ফেসিলিটি থাকে, প্রাইমারি পিসিআই করে থাকি, কারণ প্রাইমারি পিসিআই আপনার ব্লাড ফ্লোটা 90 থেকে 98% আপনার হয় এবং রোগীর আগের জীবন ফিরে পায়। যখন প্রাইমারি পিসিআইয়ের ফেসিলিটি না থাকে তখন আমরা থর্মোলাইসিস করি এবং রোগীকে 5 দিন হাসপাতালে রেখে তারপর পরবর্তী 21 দিন পর আসতে বলি। আর নন এসটি এলিভেটেড এমআইও যদি আমরা প্রাইমারি পিসিআই করতে করি অথবা 5 দিন রেখে ছেড়ে দিই। এবং আনস্টেবল অ্যানজাইনার ক্ষেত্রে রোগী স্টেবল হওয়ার পরে আমরা একটা ইটিটি করি। ইটিটা যদি পজিটিভ হয় তাহলে এনজিওগ্রাম করে পরবর্তীতে আমরা পদক্ষেপ নিয়ে থাকি। ইসিজিতে চেঞ্জ না আসলে তো আমরা স্বাভাবিকভাবে ধরে নিই যে হার্ট অ্যাটাক হয়নি, কিন্তু আপনাদের কাছে আপনারা বলেন যে হার্ট অ্যাটাক হয়েছে, সেটা আসলে কীভাবে? দেখা যায় যে ইসিজি ঠিক আছে কিন্তু রোগীর প্রচণ্ড ব্যথা আছে অথবা ব্যথা নিয়ে আসে, সিমটম আছে, তখন আমরা করি কি যে ব্লাডের একটা পরীক্ষা পাঠাই, ট্রোপোনিনাই যদি রেজ থাকে, যদি বেড়ে যায় তখন আমরা বলি যে নন এসটি এলিভেটেড এমআই ট্রোপোনিনাই পজিটিভ, তাকেও তখন এমআইয়ের মতোই চিকিৎসা দেওয়া হয়। এই জন্য অনেকের ভ্রান্ত ধারণা থাকে যে এমআই হয় না। এই জন্যই আমরা সাধারণত
আমাদের ইমার্জেন্সিতে একটা মানে ওয়েটিং রুম রাখি, যেখানে রুগী 6 থেকে 12 ঘন্টা থাকে, মানে অবজারভেশন। এবং অবজারভেশন করার পরে যখন আমরা দেখি যে পেশেন্টটা ট্রোপোনিন নেগেটিভ হয়েছে, তার সাইন সিমটম কমে গেছে, তাকে ছাড়ার মতো হয়, তখন আমরা ছেড়ে দিই। কিন্তু যখন রোগী বুকে ব্যথা আর নিয়ে আসবে, তখন আপনাকে যদি এটা এমআই হোক, এসটিএমআই হোক বা নন এসটিএমআই হোক, আপনি কনফার্ম করে যদি ছেড়ে দেন, তখনই আমাদের বিপদটা ঘটে। আপনি কার্ডিয়াক ইমার্জেন্সির ক্ষেত্রে আরেকটি কথা বলেছেন যে অ্যারিথমিয়া একটা আসলে কার্ডিয়াক ইমার্জেন্সির ক্ষেত্রে খুবই মারাত্মক একটা জিনিস, যেটা আপনি যদি সাথে সাথে চিকিৎসা না করে থাকেন, তাহলে রোগীর যে কোনো সময় রোগীর প্রাণ চলে যেতে পারে। অ্যারিথমিয়াকে আমরা সাধারণত 2 ভাগে ভাগ করি, একটা হলো টেকি অ্যারিথমিয়া আর একটা হলো বেডি অ্যারিথমিয়া। অ্যারিথমিয়া মানে রোগীর হার্টবিট সেগুলো এলোমেলো হয়ে যায়। এখন টেকি অ্যারিথমিয়া যেটা হয়, সে রোগীর হার্টবিট বেড়ে যায়, আবার রোগীর হার্টবিট এলোমেলো হয়ে যায়। এগুলোর কারণ হলো দেখা যায় সুপ্রাভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া, আবার দেখা যায় যে উইথ ফার্স্ট ভেন্ট্রিকুলার রেট যদি থাকে, অথবা বিট বা ভেন্ট্রিকুলার টেকিকার্ডিয়া যদি থাকে, ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন থাকে, এগুলোকে আমরা বলে থাকি। এইসব রোগী যখন আমাদের কাছে আসে, তখন আমরা রোগীকে অবজারভেশন করি এবং রোগীকে আমরা দেখি যে সে হিমোডাইনামিক্যালি স্টেবল আছে কিনা। স্টেবল থাকার আমরা কিছু দেখি যে পালসটা তার ফিবল, আমরা তার প্রেশারটা পাচ্ছি না, রোগীর চেস্ট পেন থাকে, রোগী ইরিটেবল থাকে, রোগী খুব ছটফট করতে থাকে, প্রস্রাবের পরিমাণ কম হয়। তখন যদি আমরা বলি রোগীটা হেমোডাইনামিক আনস্টেবল, তখন আমাদের কাজ হয় যে আমি এরিথমিয়া পেলে তাকে ডিসি কার্ডিওভার্সন করে তার জীবন ফিরানো। হেমোডাইনামিক স্টেবল থাকে, তাহলে আমরা সাধারণত ডিসি শক দেই না। আমরা করি কি, পেশেন্টকে ড্রাগে চলে যাই। এই ড্রাগগুলো হয় যে আইবি অ্যামাইডোন থাকে, আইবি এডিনোসিন থাকে, ভেরাপামিল থাকে, অথবা অন্য বেটা ব্লকার থাকে, এগুলো দিয়ে ফেরত আনার চেষ্টা করি। এগুলো যখন অনেক সময় কাজ না করে, তখন ডিসি শক আমরা দিয়ে থাকি। এইভাবে আমরা এই টেকি অ্যারিথমিয়াগুলোকে চিকিৎসা করে থাকি। আর বেডি অ্যারিথমিয়া মানে হলো কি, বান্ডেল ব্রাঞ্চ ব্লক অথবা সাইনাস অ্যারেস্ট। বান্ডেল ব্রাঞ্চ ব্লক হলে কি, বেডি মানে হার্ট রেট কমে যায়। তখন দেখা যায় যে 40-এর নিচে যদি কমে যায়, তাহলে রুগী মাথা ঝিমঝিম করে, সে হঠাৎ অজ্ঞান হয়ে যেতে পারে। তখন রুগীটাকে দ্রুত চিকিৎসা না করলে সে হাইপোক্সিয়া হয়ে তার অসুবিধা হতে পারে। সেক্ষেত্রে আমাদের কাছে নিয়ে আসলে আমরা প্রথমে করি কি, তাকে অ্যাট্রোফিন দেই। অ্যাট্রোফিন দিয়ে যদি দেখি যে হার্ট রেটটা বাড়ে, তো ভালো, না বাড়লে আমরা আমাদের ক্যাথল্যাবে নিয়ে যেয়ে তাকে টেম্পোরারি পেসমেকার করি। টেম্পোরারি পেসমেকার করে যে রুগীকে ফলো আপ করা যায়, ফলো আপ করি এবং পরবর্তীতে পার্মানেন্ট পেসমেকার করে থাকি। অনেক রুগী দেখা যায় যে ডিজেনারেটিভ হার্ট ব্লক নিয়ে আসতেছে, 600 সিন্ড্রোম নিয়ে আসতেছে, অন্যান্য এগুলো আপনি টিপিএম করার পরে এগুলো ফেরত আসবে না। এগুলো আমরা পরবর্তীতে পার্মানেন্ট পেসমেকার করে তার জীবন রক্ষা করে থাকি। আপনার ইসিজি রিপোর্টে অনেক সময় দেখা যায় লেফট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, রাইট বান্ডেল ব্রাঞ্চ ব্লক, এরকম একটা থাকে। তখন আমাদের মধ্যে একটা ধারণা হয় যে আমার বোধহয় হার্টে ব্লক হয়েছে। আসলে এই বান্ডেল ব্রাঞ্চ ব্লক আর আপনাদের নর্মাল ব্লকের মধ্যে তফাৎটা কি? আপনি যদি চিন্তা করেন যে আপনার ঘরে 2টা লাইন আছে, একটা হলো পানির লাইন। পানির লাইনটা যদি আমরা মনে করি যে পানির লাইনটা হলো আমাদের করোনারি আর্টারির যেটা লাইন, সেইটা। আর এই করোনারি আর্টারি বর্ণনাকে চালানোর জন্য আরেকটা ইলেকট্রিক লাইন আমাদের, যেমন এইখানে আলো আছে, এখানে আমরা আলোতে বসে আছি, ওটাকে চালানোর জন্য আবার ইলেকট্রিক লাইন থাকে। সেই যে ইলেকট্রিক যে লাইনটাকে, সেটাকেই আমরা সাধারণত আমরা বান্ডেল ব্রাঞ্চ ব্লক তৈরি করে। এই বান্ডেল ব্রাঞ্চ ব্লক আবার 2 ধরনের আছে, যেমন রাইট বান্ডেল হতে পারে, লেফট বান্ডেল হতে পারে, আবার বাইফেসিকুলার, আলট্রাফেসিকুলার, 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, 3rd ডিগ্রি হয়ে থাকে। রাইট বান্ডেল ব্রাঞ্চ দেখা যায় যে অনেক সময় নর্মালি অনেক রোগীর থাকে, এটা কিন্তু আপনার কোনো অসুবিধা করবে না। দেখা যায় ইকো করলেন বা পরবর্তীতে আপনার কোনো সমস্যা করবে না। আর যদি লেফট বান্ডেল ব্রাঞ্চ থাকে, এটা সবসময় প্যাথোলজিক্যাল। এ সময় আপনার কোনো অ্যাওর্টিক স্টেনোসিস আছে কিনা, হাইপারটেনশনের জন্য কিনা, করোনারি আর্টারির জন্য কিনা। আবার যখন দেখা যায় যে 1st ডিগ্রি, 2nd ডিগ্রি, এগুলা অনেক সময় ফিজিওলজিক্যাল হতে পারে এবং এটা আপনার জীবনকে কোনো হার্ম করবে না। আবার যদি আপনি কমপ্লিট হার্ট ব্লক হয়ে যায়, তখন যদি রেট কমে যায়, তখন আপনার অবশ্যই এটা চিকিৎসা করতে হবে। যদি ডিজেনারেটিভ হোক, যেটা হোক, এটা যে সিমটোমেটিক হয় আমি বলছি, তাহলে আপনার এটাকে চিকিৎসা না করলে আপনার জীবনহানি হতে পারে। আপা, 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত?
ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর, এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজেন 28 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল। আমরা অনেক সময় দেখি যে আসলে ফেইলার, লাং ফেইলার হয়, বিভিন্ন ধরনের কিডনি ফেইলার হয়, তো কার্ডিয়াক অ্যারেস্ট এটা আসলে কিভাবে? কার্ডিয়াক অ্যারেস্ট আমরা কীভাবে বুঝতে পারি যে রোগীটা হঠাৎ অজ্ঞান হয়ে গেল, রোগীটা আপনি দেখলেন যে পালস পাচ্ছেন না, প্রেশার পাচ্ছেন না, আপনি যদি রোগীকে ধাক্কা দেন তাহলে নন রেসপন্সিভ হয়ে যায়। নন রেসপন্সিভ হয়ে গেলেই আপনার এই কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে থাকে, এবং এই কার্ডিয়াক অ্যারেস্টটা যদি আপনি তৎক্ষণাৎ চিকিৎসা না করেন তাহলে আপনার রোগী আর বাঁচবে না। কার্ডিয়াক অ্যারেস্টের কয়েকটা কারণও আছে, যেমন দেখা যায় যে ভিটি, বিএফ, পালসলেস ভিটি, অ্যাসিস্টল, তারপরে হলো যে পালসলেস ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। এবং আগে আমরা বলছি যে যদি কোনো কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে থাকে অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনাকে সিপিআর দিতে হবে, কার্ডিওপালমোনারি রিসাসিটেশন করতে হবে। আর যদি আপনি বাসায় থাকেন, রাস্তায় থাকেন, হাসপাতালে থাকলে তো আপনি চিকিৎসা পাবেন। তখন আপনি কি করবেন, একটা হাতের উপরে আরেকটা হাত, বাম হাতের উপরে ডান হাতে রেখে সেন্ট্রালি আপনি প্রেস করবেন 2 ইঞ্চি, মিনিটে 120 থেকে 120 বার, এবং ডাববে 5 ইঞ্চি, এবং 30টা দেওয়ার পরে আপনি যদি পারেন মাউথ টু মাউথ ব্রিদিং দিবেন। না পারলে আপনি এরকম চাপতে চাপতে যদি হাসপাতালে নিয়ে যাবেন, না আপনার জীবন রক্ষা পাবে। কার্ডিয়াক অ্যারেস্টের ক্ষেত্রে আপনি হঠাৎ কেউ ড্রোনিং হয়ে গেল, ডুবে গেল, আপনি যদি কার্ডিয়াক অ্যারেস্ট দিয়ে পানি না বার করেন তাহলে তো রুগীটা বাঁচবে না। অনেকটা একটা ইলেকট্রিক শক পেলেও যদি আপনি কার্ডিয়াক অ্যারেস্ট সিপিআর না দেন আপনি বাঁচবে না। অনেক সময় দেখা যায় একটা অ্যাক্সিডেন্ট হলো রোডে, তখন আপনার এই অ্যারেস্টটা, আপনার এই চিকিৎসাটা আপনার অবশ্যই দিতে হয়। এবং এই সিপিআরের মানে এই যে আপনার কার্ডিয়াক অ্যারেস্টের আরও কিছু কজ আছে যে রিভার্সেবল, আপনি সাথে সাথে রিভার্স করতে পারেন। যদি দেখা যায় যে কেউ হাইপক্সিয়া, অক্সিজেন লেভেল কমে গেছে, তাহলে হতে পারে আবার অক্সিজেন দিলেই রুগী ঠিক হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে ডায়রিয়া অথবা ব্লাড লসের জন্য হতে থাকে, তাহলে ভলিউম লসের জন্য, তখন আপনি সাথে সাথে এটা দিলে সে কিন্তু সাথে সাথে ঠিক হয়ে যেতে পারে। অনেক সময় দেখা যায় যে কার্ডিওজনিক শক বা এই কারণেও হতে পারে, তখন আপনার এটা আপনি দিলে সাথে সাথে ভালো হয়ে যাবে। এখানে মেইন কথা হলো যে আপনার যেগুলো রিভার্সেবল কজ আছে ওগুলো কিন্তু আমরা সাথে সাথে করতে পারি, আর ইরিভার্সেবল যে কজগুলো আছে আমি যেগুলো বললাম সেগুলো আপনি যদি বাইরে থাকেন তাহলে আপনাকে সিপিআর দিয়ে হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে নেওয়ার পর ইসিজি মনিটরে যখন লাগবে দেখবেন যদি ভিটিবিএফ হয় তখন আমরা ডিসি কার্ডিওভার্সন দিই। আমাদের ট্রলিতে অনেক সময় থাকে অ্যাড্রিনালিন থাকে, তারপরে আপনার অ্যামাডোরান থাকে, এইসব ওষুধপত্র থাকে, নরঅ্যাড্রিনালিন থাকে, অ্যাট্রোপিন থাকে, এইসব ট্রলি সাজানোই থাকে। তখন আমরা যে রুগী ডিসি শক দেওয়ার দরকার ডিসি শক দেই, যারা ইনটিউবেশন করা দরকার ইনটিউবেশন করি, ভেন্টিলেশনে দেওয়ার দরকার ভেন্টিলেশন দিয়ে দিই। কিন্তু যখন আপনি বাসায় থাকবেন বা পথে থাকবেন তখন আপনার কিন্তু সিপিআরটা খুবই জরুরি। কার্ডিয়াক ইমার্জেন্সি আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো যে কার্ডিয়াক টেম্পোনেন্ট। কার্ডিয়াক টেম্পোনেন্ট হয় কি, কার্ডিয়াক মানে পেরিকার্ডিয়ামে যদি আপনার ব্লাড জমুক বা পানি জমুক তখন হয় কি হার্টকে সে আর পাম্প করতে দেয় না। এর কতগুলো কারণ থাকে, যেমন আমাদের দেশে যেমন টিউবারকুলোসিস, যক্ষা, ম্যালিগনেন্সি, মানে যদি কারো ক্যান্সার হয়, ভাইরাল কজের সময়ের জন্য অনেক সময় হয়ে থাকে। আমরা যখন দেখা যায় যে এনজিওগ্রাম করতে যাই, পিসিআই করতে যাই, টিপিএম করতে যাই, পিপিএম করতে যাই, তখন ফুটো হতে পারে। তখন হয় কি আপনার কার্ডিয়াক টেম্পোনেন্ট মানে হার্টটাকে সে আর হার্টটার পাম্প করতে পারতেছে না। তখন আপনি কিভাবে বুঝবেন? আমরা সাধারণত দেখি যে রোগীর পালসটা আমরা পাচ্ছি না, বিপিটা কম পাচ্ছি, হার্টে যে সাউন্ডগুলো সেগুলো আমরা পাচ্ছি না, আমাদের যে বিপিটা রেস্ট হয়ে যায়। তখন এইসব ক্ষেত্রে যদি আপনি কার্ডিয়াক টেম্পোনেন্ট বুঝতেই পারেন তাকে বাঁচাতে হলে যদি আপনি রিমোট অঞ্চলে থাকেন, উপজেলা বা জেলাতে থাকেন, তখন আপনি কি করবেন যে রুগী তো হার্ট পাম্প করতে পারতেছে না, তার মানে তার পেরিফেরিটা হইল সার্কুলেশন নাই, তখন আমরা 200 বা 300 ml ফ্লুইড দিয়ে তাকে আমরা আমাদের শিশুতে বা আমাদের যেখানে ক্যাথল্যাব আছে ওখানে পাঠানোর পরে আমরা পেরিকার্ডিও সিনথেসিস বলে যে আমরা একটা নিডেল দিয়ে তার যে পেরিকার্ডিয়ামে আমরা ঢুকে তার যে ব্লাড, অনেক সময় দেখা যায় যে ক্যান্সারে হেমোরেজিক হয়, আবার টিবিতে দেখা যায় স্ট্রোকালার হয়, ব্লাডটা আমরা পুশ করে বের করে ফেলি। সাধারণত দেখা যায় যে 100 ml ব্লাড বের করলেই রুগীটি কিন্তু রিলিভ হয়ে যায় টেম্পোরেট। তারপর আমাদের যত ইচ্ছা আমরা
500, 1000, 1500 আমরা 24 আওয়ার্স একটা পিকটেড ক্যাথেটার রাখি, ওটাটাই না তাকে রিলিভ করি এবং ওইটা পরীক্ষার জন্য পাঠিয়ে দিই। এবং এটা অনেক সময় অনেকের ধারণা থাকে যে আমি তো রুগীর প্রস্রাব হচ্ছে না, হচ্ছে না, আমি তাকে একটু ডায়াবেটিক্স দিই। আপনি ডায়াবেটিক্স যদি দেন তাহলে কিন্তু আপনি আরও বিপদে পড়লেন। রুগীর পেরিফেরিতে কোনো ব্লাড নাই, পানি নেই, আপনি ডায়াবেটিক্স দিয়ে আরও শুষ্ক করে ফেললেন, তাহলে রুগীটাকে আপনি মেরে ফেললেন। তাহলে আপনার করতে হবে কি, আপনি যদি পেরিকার্ডিয়াল সিনথেসিস না করতে পারেন, পানি না বার করতে পারেন, জায়গা মধ্যে না যেতে পারেন, তাহলে আপনাকে ফ্লুইড দিয়ে একটি করতে হবে। এখন অনেকে মনে হয় যে তো পানি তো ওইখানে জমে আছে, আমি আরও কেন দিব, এই যে মিসকনসেপশন, এটা আমাদের অনেকের ভিতরেই আছে। তার মানে এইটার ক্ষেত্রে যেটা হলো যে পেরিকার্ডিয়াল ইফিউশন আছে, তার পানিটা বের করে দিলে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যাচ্ছে বা তার যে রোগটা কমে যাবে। এর কি রিপিটেড অ্যাকুমুলেশন হওয়ার সুযোগ আছে? হ্যাঁ, রিপিটেড অ্যাকুমুলেশন হওয়ার অবশ্যই চান্স আছে। মিলিগনেন্সিতে আমি আজকে 1000 লিটার 1 লিটার বাইর করে দিলাম, কালকে দেখবেন আবার জমে গেছে। তখন হয় কি, আমরা অনেক সময় আমরা পেরিকার্ডিয়ামতে কে মিশানোর জন্য একটা ঔষধ ব্যবহার করে থাকি। ঔষধটা দিলে সে ওইটার সাথে যদি লেগে যায় তাহলে আর জমতে পারে না। তখন আমরা যদি টিবি থাকে টিবির ঔষধ বা মেলিগনেন্সি থাকলে মেলিগনেন্সি ঔষধ দেই, আর সাথে পেরিকার্ডিয়ামের সাথে লাগানোর জন্য একটা ঔষধ আছে, ওইটা একটার সাথে যখন একটা লেগে যায় তখন সে আর স্পেস পায় না, তখন আর সে ওখানে পানি জমতে পারে। মানে আপনারা ডাক্তারি ভাষায় বলছেন যে প্লুরোসিসের কথা বলছেন, যে আপনারা যখন প্লুরোসিস করেন, আমরা পেরিকার্ডিয়ামের সাথে একটা পেরিকার্ডিয়াম মানে আমরা দুটো পেরিকার্ডিয়ামের মধ্যে একটা ঔষধ দিয়ে এটা সিলগালা করে দেওয়া হয় যাতে করে পানি না জমতে পারে। আর সাথে সাথে আপনার রেসপেক্টিভ ডিজিজের চিকিৎসা মানে আপনার ফ্লুইড যে টেস্ট করলেন, টেস্টের যে রিপোর্টগুলো আসলো যে টিবির কারণে বা নিউমোনিয়ার কারণে বা ক্যান্সার কারণে, সেটার চিকিৎসা করলে প্রাইমারি করলে সে ভালো হয়ে যাচ্ছে। আরেকটি কার্ডিয়াক ইমার্জেন্সির কথা আপনি বলেছেন যে অ্যাওর্টিক ডিসেকশন। অ্যাওর্টিক ডিসেকশনে অনেক সময় হয় কি, যদি পেশেন্টের ধরেন হাইপারটেনশন থাকে বা করোনারি আর্টারি ডিজিজ থাকে বা মারফান সিনড্রোম থাকে বা কিছু কিছু কারণে হয়ে থাকে, অ্যাওর্টিক ডিসেকশন হলে দেখা যায় যে রুগী হঠাৎ প্রচণ্ড বুকে ব্যথা অনুভব করে, পিছনে চলে যায়, রুগীর পালস দুই ধরনের হয়, বিপি 2 ধরনের হয়, তখন আমরা রুগীটা রেস্টলেস হয়ে যায়, তখন এই রুগীটাকে চিকিৎসা করাও খুব জরুরি। তখন আমরা রুগীকে করি কি, রুগীকে আমরা ইমিডিয়েট তাকে হার্ট রেট আর বিপি মেনটেন করার জন্য আমরা আইভি বেটা ব্লকার, যাতে রেটটা কম থাকে, নাইট্রোপ্রোসাইড এগুলো দিয়ে থাকি। এবং সাথে সাথে আমরা করি কি, রুগীর আমরা যদি ইকো করে দেখা যায়, তাহলে ইকোতে দেখা যায় যে আপনার একটা ফলস লুমেন অথবা একটা ট্রু লুমেন দেখতে পারি, কোথায় হয়েছে আমরা সেটা দেখতে পারি, অথবা সিটি এনজিওগ্রাম করেও দেখতে পারেন। এটা 2 ধরনের চিকিৎসা, এটা খুব এমার্জেন্সি আপনার চিকিৎসা করতে হয়। আমরা অনেক সময় দেখা যায় যে ওইখানে আমরা একটা স্টেন্ট, আমরা এই যে ফিউমারাল আর্টারি থেকে একটা স্টেন্ট নিয়ে ওইটা যদি সিলকোলাইজ করে দিতে পারি, সে বেঁচে যাবে। অথবা যদি আপনার ওইটার সুযোগ না থাকে, ওইটার সাইজ না থাকে, তাহলে সার্জিক্যাল রিপেয়ার আপনার ইমার্জেন্সিভাবে করতে হবে, না হলে রুগী মারা যাবে। তাই এটা হলো কার্ডিয়াক ইমার্জেন্সি যতগুলো ইনক্লুড করে ওয়ান অফ দ্য কজ অফ দ্য কার্ডিয়াক ইমার্জেন্সি, এবং আপনাকে এটাকে দ্রুতই চিকিৎসা করতে হবে। এই কার্ডিয়াক ইমার্জেন্সি হাইপারটেনশনের কোনো রোল আছে? হাইপারটেনসিভ ইমার্জেন্সি ওয়ান অফ দ্য কজ অফ দ্য কার্ডিয়াক ইমার্জেন্সি। হাইপারটেনশন যখন মানে ইমার্জেন্সি নিয়ে আসে, তখন রোগীর বিভিন্ন সিমটম নিয়ে আসতে পারে, হঠাৎ অজ্ঞান হতে পারে, হঠাৎ শ্বাসকষ্ট নিয়ে আসতে পারে, হঠাৎ আবার শক নিয়ে আসতে পারে। এবং কার্ডিয়াক ইমার্জেন্সি ইনক্লুড কি, ব্রেনে কি করে, ইন্টা সেরিব্রাল হেমারেজ করে, চোখে ইন্ট্রাঅকুলার হেমারেজ করে, হার্টে আপনার হার্ট ফেলিউর করে, এমআই করে, অ্যাকুট কিডনির শাটডাউন হয়, অ্যাওর্টিক ডিসেকশন হয়, প্রি এক্লাম্পসিয়া হয়। এবং এই হাইপারটেনসিভ ইমার্জেন্সি যে ব্যাপারটা হয়, তখন আমরা বিপি দেখি যে 180/120 থাকে, এবং এইটাকে আমরা কি করি, প্রথমে 1 ঘন্টার মধ্যে আমরা 25% আমরা রিডাকশন করি, পরবর্তীতে 6 আওয়ারের মধ্যে আবার 25% করি, এবং 24 থেকে 48 ঘন্টার মধ্যে তাকে আমরা রিভার্স করি। এবং খুব দ্রুত আমরা করবো না, করলে হবে কি, আপনার যদি তার ধরেন ইন্টারক্রেনিয়াল হেমারেজ হচ্ছে, আপনি যদি খুব দ্রুত করেন তাহলে ওই ইডিমাটা বা তার হেমারেজটা আবার বেড়ে যেতে পারে। এই জন্য আমরা স্টেপ বাই স্টেপ এই হাইপারটেনসিভ এমার্জেন্সিটা করতে পারি। আমরা যদি হাইপারটেনসিভ এমার্জেন্সির জন্য কিছু ড্রাগও আমরা ব্যবহার করতে পারি, যেমন অ্যান্টি হাইপারটেনসিভ আইবি লেভিটলল, নাইট্রোপ্রোসাইড, আইবি নাইট্রেট, এইগুলো আমরা ইউজ করতে পারি। অনেক সময় প্রি এক্লাম্পসিয়ার জন্য যদি আসে,
তখন আমরা দেখা যায় যে আমরা ন্যালাপসিন বা এই জাতীয় ঔষধ আমরা ব্যবহার করতে পারি। আপনার যদি হাইপারটেনসিভ এমার্জেন্সি অনেক সময় দেখা যায় যে অ্যাকুট হার্ট ফেলিওর নিয়ে আসতেছে, তাহলে আপনি আমরা ফুসমেটটা কতটুকু দিব, প্রথমে একটা ব্লাস ডোজ দিব অ্যাজ মাচ অ্যাজ নিডেড। তারপর তখন যে শ্বাসকষ্টটা যখন কমবে তখন আমরা ডিপে তার একটা মেনটেন্যান্স ডোজ দিয়ে তাকে আমরা পরবর্তীতে ফলো আপ করে থাকি। অনেক সময় হাইপারটেনসিভ কার্ডিওজেনিক শকও নিয়ে আসতে পারে, তাহলে আপনার শকের চিকিৎসাটা আপনাকে করতে হবে। এইভাবে হাইপারটেনসিভ এমার্জেন্সিগুলো সাধারণত আমরা চিকিৎসা করে থাকি। ডাক্তার কাজী নজরুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর পরামর্শের জন্য। আপনার আসলে হার্টের যে নানাবিধ কার্ডিয়াক ইমার্জেন্সিগুলো আছে সেগুলো নিয়ে আমরা আপনাকে জানাই। আশা করি আপনারা এই যে ইমার্জেন্সিগুলো শুনলেন, ইমার্জেন্সিগুলো যদি আপনারা মনে রাখেন এবং এই ধরনের যদি কোনো ইমার্জেন্সি হয় তাহলে আপনারা অবশ্যই পেশেন্টকে বা আপনার বাবা মা হোক, ভাই বোন হোক, যে কেউ হোক, আপনারা ইমার্জেন্সি ফেস করার জন্য কখনো বাসায় বা রাখবেন না, কারোর পরামর্শ নিয়ে টেলিফোনে করবেন না। আপনারা দ্রুত সিসিইউ যেখানে আছে, কার্ডিয়াক ইউনিট যেখানে আছে সেখানে যাওয়ার চেষ্টা করবেন। প্রিয় দর্শক, আমরা কার্ডিয়াক ইমার্জেন্সিগুলো জানলাম। আপনার ঘরের কোনো মানুষ যদি এরকম কার্ডিয়াক ইমার্জেন্সিতে ভোগেন, দেরি না করে যত দ্রুত সম্ভব আপনার নিকটস্থ যেখানে ক্যাথ ল্যাব আছে, যেখানে সিসিইউ আছে, এমন সমৃদ্ধ হসপিটালে নিয়ে যেতে হবে এবং যদি আপনার জানা থাকে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন প্রয়োজন হলে দিতে হবে। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদেই থাকুন। আপা, 4 দিনের ছুটি পেলাম, তাই ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব। আপনি কোথাও ঘুরতে যাবেন? আমরা কি আপনার মতো এত নিশ্চিন্ত? ব্যবস্থা নিলেই নিশ্চিন্ত হওয়া যায়। ভাগ্যিস ডাক্তারের পরামর্শক্রমে আমি সর্বাধুনিক স্বল্পমাত্রার জন্ম নিয়ন্ত্রণ পিল রোজেন 28 গ্রহণ করেছিলাম। এলো রোজেন 28, যা জন্ম নিয়ন্ত্রণ পিলকে করেছে অধিকতর সহনীয় ও কার্যকর এবং ওজন বৃদ্ধি ও উচ্চ রক্তচাপের মতো প্রধান পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত। রোজেন 28, 4th জেনারেশন বার্থ কন্ট্রোল পিল।